একটা অদ্ভুত ব্যাপার কখনো খেয়াল করেছেন? একই সংস্কৃতি, একই নববর্ষের উৎসব, মানে আমাদের পয়লা বৈশাখ, কিন্তু দুই বাংলায় সেটা পালিত হচ্ছে দুটো আলাদা দিনে। ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? ওয়েল, এর উত্তরটা খুঁজতে হলে আমাদের এমন এক গল্পে ডুব দিতে হবে যেখানে রাজা, সম্রাট, এমনকি আকাশের তারারাও জড়িয়ে আছে। তো দেখুন, রহস্যটা ঠিক এখানেই। বাংলাদেশে পয়লা বৈশাখ মানেই হচ্ছে ১৪ই এপ্রিল, তারিখটা একদম ফিক্সড। কিন্তু সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গে এই একই উৎসবটা হয় ১৪ বা ১৫ই এপ্রিলে, মানে তারিখটা নড়াচড়া করে। এই ছোট্ট একটা পার্থক্যের পেছনেই কিন্তু লুকিয়ে আছে আমাদের পুরো গল্পটা। তো প্রশ্নটা তো আসেই, তাই না, যে একই ভাষা, একই ঐতিহ্য, সবই এক, তাহলে এই তারিখের গরমিলটা কেন? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে দুটো জায়গায়। এক, ইতিহাসের বাঁকে বাঁকে, আর দুই, জ্যোতির্বিজ্ঞানের কিছু প্যাঁচালো গণনায়। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। আচ্ছা, আমাদের এই অনুসন্ধানের শুরুটা হবে অনেক অনেক আগে, একেবারে প্রাচীনকালে। বাংলা ক্যালেন্ডারের গোড়ার কথা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক রাজত্ব করতেন। আসলে সেই সময় নিজের নামে একটা ক্যালেন্ডার বা অব্দ চালু করা ছিল একটা বিরাট ব্যাপার। এটা ছিল রাজার ক্ষমতা আর স্বাধীনতার একটা স্টেটমেন্ট। রাজা শশাঙ্ক ঠিক সেটাই করেছিলেন। নিজের সিংহাসনে বসার বছর থেকে তিনি গণনা শুরু করেন। এর মাধ্যমে তিনি যেন ঘোষণা দিলেন, বাংলা এখন স্বাধীন, আর কারো অধীনে নেই। আর এর সবচেয়ে বড় প্রমাণটা কি জানেন? এই যে সংখ্যাটা দেখছেন, আজকের যে বাংলা সন, সেখান থেকে ৫৯৩ বাদ দিলেই কিন্তু গ্রেগরিয়ান সালটা বেরিয়ে আসে। এই সহজ অঙ্কটাই সরাসরি দেখিয়ে দেয় আমাদের বাংলা ক্যালেন্ডারের শুরুটা রাজা শশাঙ্কের সেই সময় থেকেই। আচ্ছা, রাজা শশাঙ্কের সময় থেকে চলুন এবার এক লাফে চলে আসি মধ্যযুগে। এবার আমাদের গল্পের মঞ্চে আসছেন মুঘল সম্রাট আকবর। আর তার হাত ধরেই বাংলা ক্যালেন্ডারের ইতিহাসে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। তো সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল একদম অর্থনৈতিক। ব্যাপারটা একটু সহজ করে ভাবি। মুঘলরা খাজনা আদায় করত ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, যেটা চাঁদের হিসাবে চলে। মানে বছর হয় ৩৫৪ দিনে। কিন্তু বাংলার চাষাবাদ তো আর চাঁদ দেখে হয় না, সেটা হয় সূর্য আর ঋতু দেখে, মানে ৩৬৫ দিনের হিসাবে। ফলাফলটা কি দাঁড়ালো? খাজনা দেওয়ার তারিখ চলে এসছে, কিন্তু কৃষকের ফসল তখনও হয়তো মাঠে পাকেনি। এটা তো একটা বিরাট সংকট, তাই না? সম্রাট আকবর এই সমস্যার একটা দারুণ সমাধান বের করলেন। তিনি তার রাজজ্যোতিষী ফাতেহুল্লাহ সিরাজিকে দায়িত্ব দিলেন। আর সিরাজি কি করলেন? তিনি বাইরে থেকে কোনো নতুন ক্যালেন্ডার চাপিয়ে দিলেন না, বরং এই বাংলায় আগে থেকেই যে সৌর ক্যালেন্ডারটা প্রচলিত ছিল সেটাকেই একটু সংস্কার করে গুছিয়ে নতুন করে চালু করলেন। এটাই ছিল আসল বুদ্ধির কাজ। আর এটা ছিল এক কথায় একটা জিনিয়াস মুভ। দেখুন, তখন ছিল ১৫৫৬ খ্রিস্টাব্দ আর হিজরি সন ছিল ৯৬৩। আকবর হুকুম দিলেন যে নতুন বাংলা সনটাও ৯৬৩ থেকেই গণনা শুরু হবে। কি হলো তাতে? একদিকে যেমন সাম্রাজ্যের হিসাবের ধারাবাহিকতা থাকল, অন্যদিকে কৃষকদের ঋতুর সমস্যাটাও মিটে গেল। দুটোই রক্ষা পেল। বেশ, ইতিহাস তো হলো, কিন্তু আমাদের মূল রহস্যের সমাধান এখনও বাকি। আর সেটার জন্য এবার আমাদের তাকাতে হবে আকাশের দিকে। কারণ তারিখের এই পার্থক্যের আসল কারণটা কিন্তু পৃথিবীতে না, লুকিয়ে আছে তারাদের চালের মধ্যে। মনে প্রশ্ন আসতেই পারে, আকবর যদি ক্যালেন্ডারটা ঠিকঠাক করেই দিয়ে থাকেন, তাহলে আবার তারিখগুলো সরে যেতে শুরু করল কেন? উত্তরটা হলো, কারণটা পার্থিব নয়, মহাজাগতিক। চলুন সেই রহস্যটাই এবার একটু বুঝি। ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুটো আলাদা ধরনের বছর সম্পর্কে জানতে হবে। প্রথমটা হচ্ছে ট্রপিক্যাল ইয়ার বা ঋতুভিত্তিক বছর। সহজ কথায় এটা হলো ঋতুচক্রের হিসাব, মানে এই বসন্ত থেকে ঠিক পরের বসন্ত আসতে যে সময় লাগে। আমাদের যে ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেটা এই নিয়মেই চলে। আর ঠিক কারণেই প্রতি বছর শীত বা গরম মোটামুটি একই সময়ে আসে। আর দ্বিতীয়টা হল সাইডেরিয়াল ইয়ার বা নাক্ষত্রিক বছর। এটা চলে আকাশের কোনো একটা স্থির তারাকে হিসেবে ধরে। এটা কিন্তু ঋতুর ধার ধারে না। ধরুন, পৃথিবী একটা রেস ট্র্যাকে ঘুরছে। ট্রপিক্যাল ইয়ার হলো ফিনিশিং লাইন থেকে শুরু করে আবার সেই ফিনিশিং লাইনে ফিরে আসার সময়। আর সাইডেরিয়াল ইয়ার হলো, ধরুন, ট্র্যাকের পাশে থাকা একটা নির্দিষ্ট লাইট পোস্টকে পার করে আবার সেই লাইট পোস্টের সামনে আসার সময়। দুটো মাপ একটু হলেও আলাদা, তাই সময়ও সামান্য ফারাক হয়ে যায়। এই দুই রকম বছরের সময়ের পার্থক্যটা খুব বেশি না, বছরে মাত্র ২০ মিনিট ২৪ সেকেন্ডের মতো। মনে হতে পারে এইটুকু আর এমন কি, কিন্তু ভাবুন তো, এই ২০ মিনিট যখন শত শত বছর ধরে জমতে থাকে, তখন সেটা একটা বিশাল ব্যবধান তৈরি করে ফেলে। অনেকটা ট্যাব থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার মতো, একসময় যা দিয়ে পুরো বালতি ভরে যায়।
এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন 285 খ্রিস্টাব্দে দুটো ক্যালেন্ডার প্রায় এক লাইনে ছিল, কোনো ফারাক ছিল না। কিন্তু রাজা শশাঙ্কের সময়েই একটা ছোট গ্যাপ তৈরি হয়ে গেছে। আকবরের সময়ে এসে সেটা আরও বেড়েছে। আর আজকে সেই জমাট বাঁধা ব্যবধানটা অনেক বড় হয়ে গেছে। আর এই জমতে থাকা সময়ের চূড়ান্ত ফলটা কি? প্রায় ২৪ দিনের একটা বিশাল ব্যবধান। ঠিক এই কারণেই কিন্তু বাংলা নববর্ষটা বসন্তের একেবারে শুরুতে, মানে ২১শে মার্চের দিকে না হয়ে পিছিয়ে গিয়ে এপ্রিলের মাঝামাঝি সময়ে পালিত হয়। তো এই যে মহাজাগতিক একটা সমস্যা, এর সমাধানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন রাস্তা বেছে নিয়েছে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের আধুনিক পর্বটা। আচ্ছা, প্রথমে আসি বাংলাদেশের কথায়। ১৯৬৬ সালে ড. মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়। তারা ভাবলেন প্রশাসনিক কাজের সুবিধার জন্য একটা স্থির ক্যালেন্ডার দরকার। তাই তারা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন, মাসের দিন সংখ্যা একেবারে নির্দিষ্ট করে দিলেন। এর ফলে কি হলো, বাংলা ক্যালেন্ডার আর আকাশের তারার উপর নির্ভরশীল রইল না, আর পহেলা বৈশাখের তারিখটাও পাকাপাকিভাবে ১৪ এপ্রিলে লক হয়ে গেল। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করুন, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সিস্টেমে মাসের দিন সংখ্যা কিন্তু ফিক্সড না, সূর্যের গতির সাথে সাথে বদলায়। কিন্তু বাংলাদেশে দেখুন, প্রথমে ১৯৬৬ আর পরে ২০১৯ সালের সংস্কারের পর মাসগুলোর দিন সংখ্যা একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, ২০১৯ সালে আবার সংস্কারের দরকার পড়ল কেন? এর কারণটা ছিল আরও সুনির্দিষ্ট। লক্ষ্য ছিল আমাদের জাতীয় ইতিহাসের কিছু বিশেষ দিন, যেমন ২১শে ফেব্রুয়ারি বা ২৬শে মার্চ, এই দিনগুলোকে বাংলা ক্যালেন্ডারেও একটা নির্দিষ্ট তারিখে বেঁধে ফেলা, যাতে ইংরেজি তারিখের সাথে বাংলা তারিখের আর কখনো কোনো অমিল না হয়। তবে এই সংস্কার নিয়ে কিন্তু বিতর্কও আছে। সবাই যে এটাকে ভালোভাবে নিয়েছেন তা কিন্তু নয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমিত্র শেখরদের মতো যারা সমালোচক, তারা মনে করেন এই কৃত্রিম পরিবর্তনটা বাংলা ক্যালেন্ডারের আসল চরিত্রটাই নষ্ট করে দিয়েছে। তাদের মতে এটা এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একটা বাংলা সংস্করণ ছাড়া আর কিছুই নয়। বিতর্কের দুটো দিকই বোঝাটা খুব জরুরি। তাহলে শেষ পর্যন্ত বিষয়টা কি দাঁড়ালো এই যে ক্যালেন্ডার একটাই, এর শিকড়ও এক, কিন্তু একে ব্যবহার করার দুটো দর্শন বা ফিলসফি এখন তৈরি হয়ে গেছে। এই স্লাইডটা পুরো ব্যাপারটা একবারে দেখিয়ে দিচ্ছে। একদিকে পশ্চিমবঙ্গ, যেখানে ক্যালেন্ডার বা পঞ্জিকাটা এখনও মূলত একটা জ্যোতির্বিজ্ঞান নির্ভর আর ধর্মীয় অনুষঙ্গ, পূজা পার্বণ, বিয়ের লগ্ন সবকিছু নিখুঁত সময় বের করা হয় এটা দিয়ে। অন্যদিকে বাংলাদেশ, যেখানে ক্যালেন্ডারটা হয়ে উঠেছে প্রশাসনিক সুবিধার আর জাতীয় পরিচয়ের একটা ধর্মনিরপেক্ষ প্রতীক। আসলে শেষ পর্যন্ত একটা ক্যালেন্ডার তো শুধু মাস বা তারিখ দেখানোর একটা যন্ত্র না, এটা আমাদের ইতিহাস, আমাদের বিশ্বাস, আমাদের পরিচয়ের একটা আয়না। তাই পরের বার যখন ক্যালেন্ডারের দিকে চোখ পড়বে, একবার ভেবে দেখা যেতেই পারে আমাদের দেয়ালের ক্যালেন্ডারটা আমাদের পরিচয় নিয়ে ঠিক কী গল্প বলে।